আমরা আমাদের তাপগতিবিদ্যা চ্যাপ্টার যেটা পড়ছিলাম এই সপ্তাহে বলেছি এটা পড়বো। তো এই চ্যাপ্টারে হচ্ছে কি আমরা আজকে সেকেন্ড লেকচারটা দেখার চেষ্টা করব। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আমরা অলরেডি তোমাদের সাথে আলোচনা করেছি, সেখানে আমাদের জন্য ছিল তোমরা পেয়েছো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণা পেয়েছো, জুলের সূত্র পেয়েছো, অভ্যন্তরীণ শক্তি, তাপগতিবিদ্যার গাণিতিক রূপ, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে হচ্ছে কি আমরা তাপগতিবিদ্যার সূত্রটি আমরা কয়েকটা প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো। তাপগতিবিদ্যার অ্যাকচুয়ালি আমরা কয়েকটা প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো এবং সেগুলার প্রেসার বা চাপ বনাম আয়তন লেখচিত্রগুলো কিরকম হয় সেগুলো নিয়েও একটু দেখার চেষ্টা করবো। ওকে, আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবা। ওকে, তো আমরা শুরু করি, ঠিক আছে। আমরা লাস্ট ক্লাসে তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেগুলো পড়েছিলাম, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে যদি লিখি ডি কিউ ইকুয়ালস টু কত, ডি ইউ প্লাস কত, ডি ডাব্লিউ, এটুকু পর্যন্ত পড়েছিলাম। আমরা কি এটা পড়েছি দেখো তো, ডি ডেল্টা কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি, এটা কি পড়েছি? এখান থেকে এটা যদি না হয়ে থাকে তাহলে আজকে আমরা এটা আলোচনা করবো যে ডি ডাব্লিউ থেকে পি ডেল্টা ভি এটা কিভাবে এসছে, এটা নিয়ে কিভাবে আমরা আলোচনা করতে পারি সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি। ওকে, আমরা হচ্ছে কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে যে সূত্রটা লাস্ট ক্লাসে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা পড়েছি সেটা হচ্ছে কি কত, ডেল্টা কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। মানে আমরা যে পরিমাণে তাপ শক্তি সরবরাহ করব সেই পরিমাণে তাপ শক্তির দুইটা অংশ, একটা হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে আর বাকিটা দিয়ে হচ্ছে ওই সিস্টেম হচ্ছে কি কি করবে, কাজ সম্পন্ন করবে। ওকে, আমরা হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করতে চাই সে কতটুকু কাজ সম্পন্ন করছে, সেটাকে কি অন্যভাবে এক্সপ্রেস করা যায় কিনা। খেয়াল করে দেখো, এটা হচ্ছে মনে করো আমাদের একটা সিস্টেম, ঠিক আছে। সিস্টেমে হচ্ছে গিয়ে আমরা একটা এই সিস্টেমে আমরা হচ্ছে গিয়ে একটা ক্লোজ সিস্টেম মনে করো, কিছু আমরা পাত্রতে কিছু গ্যাস আছে, গ্যাসগুলো এখানে কণাগুলো ছোটাছুটি করতেছে। আমরা যদি কিছু পরিমাণে হিট পাস করি তাহলে কি হবে, অণুগুলা এই পিস্টনের উপরের গায়ে এখানে ধাক্কা দিবে, তাহলে পিস্টনটা কি করবে, পিস্টনটাকে এখানেই থাকবে, পিস্টনটা উপরে সরে গেল, ঠিক আছে, উপরে কিছু পরিমাণে সরে গেল। কতটুকু সরে গেল, পিস্টনটা হচ্ছে গিয়ে মনে করো ডেল্টা এক্স পরিমাণে সরে গেল। এখন এই পিস্টনটা কত বল অনুভব করলো, সেই পিস্টনটা মনে করো এফ বল অনুভব করলো। এই পিস্টনটা নিচ থেকে এফ একটা ধাক্কা পেয়ে ডেল্টা এক্স পরিমাণে সরে গেল। তাহলে এখানে কাজ কে করেছে, এই অণু পরমাণুগুলা কাজ করে পিস্টনটাকে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে নিয়ে গেছে। তাহলে সে কতটুকু কাজ করেছে, আমরা যদি ডেল্টা ডব্লিউ ক্যালকুলেশন করতে চাই, কাজের আহ কাজ বলতে আমরা কি বুঝি, কাজ বলতে আমরা বুঝি বল ইনটু সরণ। তাহলে এখানে কতটুকু কাজ হয়েছে, এফ পরিমাণে কাজ হয়েছে। কতটুকু সরণ হয়েছে, ডেল্টা এক্স পরিমাণে সরণ হয়েছে। তাহলে আমরা কাজ এভাবে লিখতে পারবো। ওকে, আচ্ছা, আবার খেয়াল করে দেখো তো, আমরা প্রেসার বলতে কি পড়ে এসেছি, প্রেসার মানে হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। কি পরিমাণে ক্ষেত্রফল এখানে বল প্রয়োগ করা হচ্ছে সেটা যদি আমরা জানি এবং বলের পরিমাণ যদি জানি, আমরা খুব সহজে প্রেসার ক্যালকুলেশন করতে পারবো। তাহলে দেখো, আমি যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে পরের লাইনটা এফ এর বদলে আমি কি লিখতে পারবো, প্রেসার ইনটু এরিয়া লিখতে পারবো, এটা রাইট। আচ্ছা, এফ এর বদলে আমি পি ইনটু এ লিখতে পারি। তাহলে সুতরাং আমি যদি ডেল্টা ডাব্লিউ এর পরের লাইনটা লিখি তাহলে কি হবে দেখো তো, পি এ ইন্টু কত, ডেল্টা এক্স। এখানে খেয়াল করে দেখো ক্ষেত্রফলের সাথে কতটুকু সরে গেল, এখানে পাত্রের একটা পুরুত্ব গুণ হয়েছে। ক্ষেত্রফলের সাথে যদি পুরুত্বের গুণ হয়, ঠিক আছে, তাহলে আমরা সেটাকে কি বলতে পারি দেখো, আয়তন বলতে পারি, ঠিক আছে। তাহলে এইখানে যেহেতু ক্ষেত্রফলের সাথে পুরুত্বের পরিবর্তন আসছে, তাহলে অবশ্যই এখানে আমাদের আয়তনের পরিবর্তন পাবো। তাহলে খেয়াল করে দেখো, এই যে ডেল্টা ডাব্লিউ যেটা আমরা পেয়েছি এটার বদলে আমরা কি লিখতে পারি, পি ইন্টু ডেল্টা ভি লিখতে পারি। এই কারণে আমরা আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা খুব সহজেই এখানে ডেল্টা কিউ এর এক্সপ্রেশনটা একটু চেঞ্জ করে লিখবো। এটা চেঞ্জ করে লিখে শেষ পর্যন্ত কি হবে, পি ডেল্টা ভি। এটা হচ্ছে আমাদের কাজের পরিমাণটা, এই যে যেখানে আমরা লিখতে পারি যে আমাদের কাজের পরিমাণ আমরা লিখতে পারি কত, পি ইন্টু ডেল্টা ভি। তারপর আমরা যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে লিখি, অথবা আমরা যদি ডি ডাব্লিউ ক্যালকুলেশন করি তাহলে লিখতে হবে পি ইন্টু ডেল্টা ভি। তাহলে আমাদের ডিভি, তাহলে আমাদের এই ডি ডাব্লিউ কে আমি ইন্টিগ্রেশন করে পুরো কাজটা সম্পূর্ণ পেতে পারবো কিভাবে। তাহলে অতএব মোট কাজটা কিভাবে পাবো, ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ, আর এখানে ইন্টিগ্রেশন দিয়ে কত লিখবো, পি ইন্টু ডেল্টা ভি। এটাই হচ্ছে কি আমাদের মোট কাজ, ঠিক আছে। একটা পিস্টন বা একটা সিস্টেম কতটুকু কাজ করবে আমরা সেটা এইভাবে পেয়ে থাকবো। এখন এই কাজের পরিমাণ বা কাজ কি রকম হবে
বা কাজের মানটা কোন 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 প্রক্রিয়ার উপর কিরকম হবে সেইগুলো নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে কাজে আমাদের যদি কখনো ক্যালকুলেশন করতে বলে কাজ, তাহলে আমরা কি করব? কাজ ক্যালকুলেশন করতে বলে কি করব? আমরা হচ্ছে প্রেসারের সাথে আয়তনের পরিবর্তন কি করে দেব? গুণ করে দেব, তাহলে আমাদের কাজের পরিমাণ পেয়ে যাব আমরা। ঠিক আছে, এটা মনে রাখবা যে কাজের পরিবর্তন হচ্ছে প্রেসার ইনটু আয়তনের পরিবর্তন, আর টোটাল কাজ হচ্ছে প্রেসার ইনটু আয়তনের পরিবর্তন। যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি মোট কাজ পেয়ে যাব। ঠিক আছে, এই দুইটা নিয়ে আজকে আমরা মূলত কাজ করব। আজকে আমরা কয়েকটা প্রক্রিয়া নিয়ে আলোচনা করব, ঠিক আছে, এবং সেগুলার কিছু গ্রাফ নিয়ে আলোচনা করব, সেগুলোর গ্রাফগুলা কিরকম হয়, কারণ তোমাদের অ্যাসাইনমেন্টে গ্রাফ নিয়ে আলোচনা হয়েছে অলরেডি। গ্রাফ থেকে কিছু কোয়েশ্চেন এসছে, সেখান থেকে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। আমরা কিভাবে অ্যান্সার করতে হবে সেইগুলোর একটা প্রসেস আজকে শিখে নিব। তো আমরা কয়েকটা প্রসেস নিয়ে আলোচনা করি। আমরা চারটা প্রসেস নিয়ে আজকে আলোচনা করব। একটা হচ্ছে গিয়ে সমচাপীয়, একটা প্রসেস হচ্ছে নাম হচ্ছে গিয়ে সমচাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, নাম্বার 2 এটা হচ্ছে কি আমরা পড়বো সম আয়তনীয়, সম আয়তনীয় প্রক্রিয়া। নাম্বার 3 এটা হচ্ছে গিয়ে সমউষ্ণ প্রক্রিয়া, এটা হচ্ছে গিয়ে সমউষ্ণ প্রক্রিয়া। নাম্বার 4 এটা হচ্ছে গিয়ে রুদ্ধতাপীয়, এটা হচ্ছে গিয়ে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো কোন প্রক্রিয়া কি সেটা নিয়ে প্রথমে একটা আলোচনা করি। সমচাপীয় প্রক্রিয়া কি? সমচাপ, এটা থেকে বুঝতে পারছো যে চাপের পরিবর্তন হবে না, চাপটা অলওয়েজ কি রকম থাকবে? একই রকমই থাকবে। তো সমচাপীয় প্রক্রিয়াটা বলতে কি বুঝবো আমরা? হচ্ছে গিয়ে চাপ এখানে কি থাকবে? ধ্রুবক থাকবে। ধ্রুবক মানে চাপের পরিবর্তন এখানে হবে না। বুঝা গেছে? সম আয়তনীয় প্রক্রিয়া, এই প্রক্রিয়া আমরা কি পড়বো, বা এই প্রক্রিয়াটা বলতে আমরা কি বুঝবো? সেটা হচ্ছে গিয়ে আয়তন। আয়তন কি থাকবে? ধ্রুবক। ধ্রুবক বলতে কি বুঝবো? আয়তনের পরিবর্তন হবে না। সমউষ্ণ প্রক্রিয়ায় হচ্ছে গিয়ে আমাদের জন্য তাপমাত্রা, তাপমাত্রা ধ্রুবক। তাপমাত্রা কি থাকবে? তাপমাত্রা ধ্রুবক থাকবে। সমায়তন প্রক্রিয়া তাপমাত্রার পরিবর্তন হবে না। ঠিক আছে, আরেকটা যে টার্মটা দেখতে পাচ্ছি আমরা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়া হচ্ছে গিয়ে তাপ শক্তি, তাপ শক্তির পরিবর্তন হবে না। ঠিক আছে, তাপ শক্তির পরিবর্তন হবে না, বা তাপ শক্তি এখানে ধ্রুবক থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে চারটা প্রক্রিয়ার প্রথমে ডেফিনেশন আমরা দেখে নিলাম। যে সমচাপের প্রক্রিয়া কি? যে প্রক্রিয়ায় কোন একটা সিস্টেমের চাপ বা প্রেসার হচ্ছে গিয়ে পরিবর্তন হবে না বা একই রকম থাকবে, সেটা হচ্ছে সমচাপের প্রক্রিয়া। সিমিলারলি তোমরা বাকিগুলো আলোচনা করতে পারবা। তো সমায়তনের প্রক্রিয়া হচ্ছে আয়তন ধ্রুবক থাকবে। এখন আমরা প্রতিটা প্রক্রিয়ার জন্য কাজের মান কি রকম, তাপগতিবিদ্যার সূত্রটা কি রকম হয়, এবং আমরা হচ্ছে গিয়ে গ্রাফ কি রকম হয় সেগুলো নিয়ে একটা আলোচনা করি। আমাদের আজকে প্রথম আলোচ্য বিষয় হচ্ছে প্রথমটা, সেটা হচ্ছে গিয়ে সমচাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, তোমাদের যেখানে না বুঝবা অবশ্যই সাথে সাথে কোয়েশ্চেন করবা, ডিলে করবা না। সমচাপীয় প্রক্রিয়া কি? তো সমচাপীয় প্রক্রিয়ার জন্য আমি যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা লিখি তাহলে কি রকম হবে? ডেল্টা কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস কত হবে? পি ডেল্টা ভি। আমরা এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অথবা এটাকে যদি সহজভাবে লিখা একটু, ডি ডাব্লিউ, যেখানে আমরা এভাবে লিখতে পারি ডেল্টা কিউ ইকুয়ালস টু কত? ডেল্টা ইউ প্লাস কত? পি ডেল্টা ভি। তাহলে এখানে সমচাপীয় প্রক্রিয়ায় কাজের পরিমাণ কত হবে? পি ডেল্টা 0। বি। এটা হবে গিয়ে কি? কাজের পরিমাণ। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে, আমি যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন লিখতে চাই, তাহলে আমাদের ডি ডাব্লিউ কত হবে? পি ডেল্টা ভি হবে। এই হয়ে গেল আমাদের তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। দেখতে কি রকম হবে? এই রকম হবে। আর যেখানে কাজের পরিমাণ হচ্ছে গিয়ে দেখতে ডি ডাব্লিউ, ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু পি ডেল্টা ভি, অথবা ডি ডাব্লিউ ইকুয়াল টু পি ডিভি, এরকম হবে। ঠিক আছে, আমরা কখন ইন্টিগ্রেশন করব, কখন ইন্টিগ্রেশন করব না, বা নর্মালি কাজ করা যাবে? আমরা যখন দেখব একটা গ্রাফকে সরলরেখাকে ফলো করে চলছে, বা একটা জিওমেট্রিক্যাল শেপের মধ্যে একটা গ্রাফ থাকে, যেমন সেটা বর্গক্ষেত্র, একটা গ্রাফ দেখতে মনে করো বর্গক্ষেত্রের মতো, অথবা একটা গ্রাফ দেখতে ত্রিভুজের মতো, অথবা একটা গ্রাফ দেখতে আয়তক্ষেত্র, সামান্তরিক, ট্রাপিজিয়াম, যখন এগুলোর মধ্যে হবে তখন আমরা ইন্টিগ্রেশন না করে নর্মাল জিওমেট্রি করে কাজ করে ফেলতে পারবো। যখন আমরা দেখব কোন একটা গ্রাফ দেখতে কোনো জিওমেট্রিক্যাল শেপের মধ্যে পড়ে না, এই যে আমি যতগুলো উদাহরণ বললাম, সামান্তরিক, ট্রাপিজিয়াম, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলোর মধ্যে কোনোটার মধ্যেই পড়ে না, সেখানে আমাদেরকে ইন্টিগ্রেশন করে
কাজের পরিমাণ ক্যালকুলেশন করতে হবে। এখন আমরা সমচাপীয় প্রক্রিয়ায় আমরা একটু গ্রাফটা দেখতে চাই কিরকম হয়। সমচাপীয় প্রক্রিয়া কি পরিবর্তন হবে না বলো দেখি? চাপের আমরা y অক্ষে নিলাম প্রেসার আর x অক্ষে নিলাম আয়তন। আমরা যদি এখানে সমচাপ প্রক্রিয়া গ্রাফটা প্লট করি তাহলে কি রকম হবে? আমরা এই রকম একটা গ্রাফ পাবো। ঠিক আছে, দেখো আয়তন শূন্য থেকে যতই পরিবর্তন হচ্ছে আমাদের জন্য কি প্রেসারের মান কি পরিবর্তন হচ্ছে না, প্রেসারের মান সবসময় একই রকমই থাকছে। ঠিক আছে, আমি মনে করো এখানে প্রেসারের মান মনে করো নিলাম 10 প্যাসকেল। ঠিক আছে, 10 প্যাসকেল। এখানে হচ্ছে আয়তন মনে করো এই মানটা হচ্ছে শূন্য আয়তন। ঠিক আছে, শূন্যতে আয়তন যখন তখনও 10 প্যাসকেল। এক আয়তনের মান যখন এক, আয়তনকে মনে করো আমি মিটার কিউবে লিখলাম। আয়তনের মান যখন 1 তখন হচ্ছে গিয়ে 10 প্যাসকেল। আয়তনের মান যখন 2 তখন হচ্ছে গিয়ে 10। আয়তনের মান যখন 3 তখন হচ্ছে গিয়ে কত কত 10 প্যাসকেল। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখান থেকে যে ধরো একটা কণা এ বিন্দু থেকে বি বিন্দুতে সরে গেল, একটা কণা এ থেকে কোথায় সরে গেল? বি বিন্দুতে। এখন যদি আমি তোমাদেরকে বলি এ থেকে বি তে কাজের পরিমাণ কত, ধরো তোমাকে আমি কোশ্চেন করলাম, কোশ্চেনটা হচ্ছে এরকম, 0 হবে। এ থেকে বি তে কাজের পরিমাণ কত? এ থেকে বি তে কাজের পরিমাণ কত? তুমি ক্যালকুলেশনটা কিভাবে করবা? তুমি এ বিন্দুটাকে মার্ক করবা, বি বিন্দুটাকে মার্ক করবা, এ থেকে একটা লম্ব অঙ্কন করে ফেলবা, বি থেকে একটা লম্ব অঙ্কন করে ফেলবা। তাহলে বলো দেখি এই লম্ব অঙ্কন করে ফেললে এই যে একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে, এই ক্ষেত্রফলটাই আমাদের জন্য কাজের হিসাব দিবে। এই ক্ষেত্রফলটাই আমাদের জন্য কাজের পরিমাণ হিসাব দিবে। তাহলে আমি কি বলতে পারবো? কৃত কাজ কত বলতে পারবো? এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি এই ডায়াগ্রামটার ক্ষেত্রফল। বলো দেখি এটা কি কোনো জিওমেট্রিক্যাল শেপের মধ্যে কি পড়ে নাকি পড়ে না? এটা তো বর্গ স্যার পড়ে। কোনটার মধ্যে পড়ে? বর্গ। বর্গ, আয়তক্ষেত্র এগুলোর মধ্যে পড়ে। এখন তুমি যদি কাজের পরিমাণ হিসাব করতে চাও তাহলে এখানে কতটুকু কাজ হয়েছে কিভাবে হিসাব করবা? কারণ কাজ বলতে আমরা দেখে এসেছি পি ইন্টু কত? ডেল্টা ভি। ঠিক আছে, এখন এ থেকে বি তে আয়তনের কতটুকু পরিবর্তন হয়েছে? এ থেকে বি তে প্রেসার কত? অলওয়েজ 10। তাহলে আমি যদি লিখি এখানে পি ইন্টু ডেল্টা ভি লিখি, পি এর বদলে কত লিখবো? 10 লিখবো। ডেল্টা ভি এর বদলে কত লিখবো বলো দেখি? 2 লিখবো। ঠিক, কেন? কারণ ডেল্টা বি হচ্ছে এইটুকু, এ থেকে বি এর মধ্যে ডেল্টা বি হচ্ছে এইটুকু। এটুকু কত? 3 থেকে 1 চলে গেলে হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি লিখবো 3 বিয়োগ 1 সমান সমান 2। তাহলে 10 দ্বিগুণে কত হবে? 20 জুল। আমি কাজ কমপ্লিট লিখতে পারলাম। ওকে, এখন যদি আমাদেরকে জিজ্ঞেস করে এটা মনে করো এই বিন্দুটাকে মনে করো সি বিন্দু। ঠিক আছে, এই বিন্দুটাকে মনে করো সি বিন্দু। আমাদেরকে যদি বলে যে এ থেকে সি থেকে বি তে কিন্তু কাজের পরিমাণ কত, তখন আমি কি লিখবো? পি এর বদলে তো 10ই লিখবো। ভি এর বদলে কত লিখবো? আই মিন ডেল্টা ভি এর বদলে কত লিখবো? 3 লিখবো। 3 কোথা থেকে আসছে? ডেফিনেটলি 3 মাইনাস 0। তাহলে আমাদের এখানে কৃত কাজের পরিমাণ কত হবে? 30 জুল। বুঝা গেছে? এই হচ্ছে কি আমরা কাজের পরিমাণ, দুইটা বিন্দুর মধ্যে কাজের পরিমাণ আমরা খুব সহজেই ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, তো কিভাবে ক্যালকুলেশন করতে হবে? দুইটা বিন্দু থেকে বলেছি যে দুইটা বিন্দু নিয়ে তোমাকে ডিল করতে বলবে, ওই দুইটা বিন্দু থেকে লম্ব অঙ্কন করবা, এক্স অক্ষকে ছেদ করবে, তারপর ওইগুলাকে গাঢ় করে দিবে। যে চতুর্ভুজটা বা যে ডায়াগ্রামটা তুমি পাবা ওই ডায়াগ্রামের ক্ষেত্রফল হিসাব করবা, তাহলে তোমাদের কাজের পরিমাণ ক্যালকুলেশন হয়ে যাবে। তো সমচাপ প্রক্রিয়া বোঝা গেছে গ্রাফটা, এবং সমচাপ প্রক্রিয়ায় কাজ কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, আর যদি তোমাদেরকে বলে যে আমি সমচাপ প্রক্রিয়ায়, ধরো কোশ্চেনটা এরকম হলো, সমচাপ প্রক্রিয়ায় 300 জুল বললো যে সমচাপ প্রক্রিয়া, কথাটা ভালো মতো শোনো, আমি কোশ্চেন লিখবো না। সমচাপ প্রক্রিয়ায় 300 জুল তাপ শক্তি কোনো একটা সিস্টেমে সরবরাহ করা হয়েছে। উক্ত গ্রাফ থেকে সি থেকে বি বিন্দুতে কাজের পরিমাণ হিসেব করো। তুমি কাজের পরিমাণ কত পেয়েছো? 30 জুল পেয়েছো। এখন যদি বলে এরপরে অভ্যন্তরীণ শক্তি হিসেব করো, পারবা ক্যালকুলেশন করতে? জি স্যার। কিভাবে ক্যালকুলেশন করবা? অভ্যন্তরীণ শক্তি স্যার তাপগতিবিদ্যার প্রথম সূত্র লিখবা, ডেল্টা কিউ উত্তর ইকুয়াল টু হবে। ডেল্টা ইউ প্লাস কত লিখবা? ডেল্টা ডাব্লিউ লিখবা। তুমি কতটুকু আমাকে কি চেয়েছে? অভ্যন্তরীণ শক্তি, সেটা কত হবে? ডেল্টা কিউ মাইনাস কত?
ডেল্টা ডাব্লিউ। তোমাকে বললো সি থেকে বি তে কৃতকাজ হিসেব করো এবং অভ্যন্তরীণ শক্তি বের করো। তুমি দেখবা যে আমি তো সিস্টেমে 300 জুল তাপ শক্তি সরবরাহ করা হয়েছে আর কাজের পরিমাণ হয়েছে 30 জুল, তুমি গ্রাফ থেকে পেয়েছো, তাহলে এটাকে মাইনাস করে দিলেই তুমি কত পাবো? 270 জুল। অভ্যন্তরীণ শক্তির মান 270 জুল ক্যালকুলেশন পেয়ে যাবা। বুঝা গেছে? ওকে, এটা হচ্ছে কি আমাদের জন্য সমচাপীয় প্রক্রিয়া, আমাদের আশা করি তোমরা পারবা। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে কোশ্চেন টার্ম নাম্বার 2, সেটা হচ্ছে গিয়ে কি সম আয়তনীয় প্রক্রিয়া। স্যার এটা কোন সিস্টেম নিয়ে কাজ করছি আমরা? কি মনে হয় বলো তো? ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম হইলে তো তুমি যে পরিমাণে তাপ দিবা তোমার তো পানি সব বাষ্প হয়ে উড়েই যাবে, গ্যাসগুলো তো সিস্টেমে থাকবে না। তাহলে তো অবশ্যই তাপগতিবিদ্যার যে আমাদের সূত্রটা ছিল ডেল্টা কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ, আমি যদি তাপ শক্তি দেই কিছু পরিমাণ যদি ভর কমে যায় তাহলে ডেফিনেটলি এখানে মাইনাস আমাকে ভর হিসেবে কিছু একটা যুক্ত হইতো না? মাইনাস দিয়ে যুক্ত হইতো না, কিন্তু এখানে কিছু যুক্ত হয়েছে, ভর যুক্ত হয় না। তার মানে ধরে নিতে পারছি আমরা ভর এখানে পরিবর্তন হচ্ছে না। আর ভর কোন কেসে পরিবর্তন হয় না? বদ্ধ সিস্টেম অথবা আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সিস্টেম। কিন্তু বিচ্ছিন্ন সিস্টেম হলে তো আমি যে তাপ শক্তি দিয়েছি এটাও তো দেওয়া যেত না, তাহলে ডেফিনেটলি এখানে বদ্ধ সিস্টেম নিয়ে আলোচনা করা হচ্ছে। বুঝা গেছে? শুধুমাত্র শক্তির আদান প্রদান হচ্ছে। এভাবে আমাদের চিনতে হবে, একটা কোশ্চেন দেখে তোমাকে চিনতে হবে যে এটা ওপেন সিস্টেম, বদ্ধ সিস্টেম নাকি বিচ্ছিন্ন সিস্টেম, তোমাকেই খুঁজে বের করতে হবে। তা না হলে তুমি পরীক্ষাতে অ্যান্সার করতে পারবে না, কারণ কোশ্চেনে বলে দিবে না বদ্ধ সিস্টেম, ওপেন সিস্টেম বা বিচ্ছিন্ন সিস্টেম। সম আয়তনের প্রক্রিয়া, সম আয়তনের প্রক্রিয়া মানে কি? আয়তন কি থাকবে? সমান থাকবে। তো আয়তন যদি সমান থাকে তাহলে আয়তনের পরিবর্তন কত হবে এখানে বলো? ডেল্টা ভি এর বদলে কত লিখবো? স্যার আয়তনের পরিবর্তন শূন্য। আয়তনের পরিবর্তন শূন্য। আয়তন কিন্তু শূন্য না, আয়তন কিন্তু শূন্য না, আয়তনের পরিবর্তনটা শূন্য। এটা ডেল্টা ভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন, ডেল্টা ভি এর মান শূন্য, ভি কিন্তু শূন্য নয়। ঠিক আছে, ভি আয়তন কিন্তু শূন্য না, আয়তনের পরিবর্তন শূন্য। যাই হোক, তো সেক্ষেত্রে আমাদের তাপগতিবিদ্যা যদি প্রথম সূত্রটা লিখি তাহলে কি হবে? ডেল্টা ইউ ডি ডাব্লিউ। তাহলে নেক্সট লাইনটা কি হবে? ডেল্টা কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস কত হবে? পি ডেল্টা ভি। তাহলে আয়তনের পরিবর্তন যদি শূন্য হয় সম আয়তনের প্রক্রিয়ায় তাহলে এই পার্টটা কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে এখানে কে থাকবে? ডেল্টা কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ থাকবে। তার মানে কি বুঝলা? সম আয়তনের প্রক্রিয়ায় কৃত কাজের মান কত? শূন্য। শূন্য হবে। সম আয়তনের প্রক্রিয়ায় কৃত কাজের মান শূন্য। এবং সম আয়তনের প্রক্রিয়ায় তুমি যে পরিমাণে তাপ শক্তি সরবরাহ করবে পুরো তাপ শক্তি দিয়ে কি করবে? একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। ওকে, পুরো তাপ শক্তিটা দিয়ে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, কারণ তার আয়তন পরিবর্তন যেহেতু হবে না তাহলে কাজেরও পরিবর্তন হবে না, তাহলে পুরো তাপ শক্তিটাই তার অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি করবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের জন্য গ্রাফের পরিবর্তনটা কি হবে বা গ্রাফটা দেখতে কি রকম হবে বলো দেখি? এটা যদি আয়তন হয়, এটা যদি প্রেসার হয়, তাহলে আমাদের গ্রাফটা দেখতে হবে এই রকম। এটা হচ্ছে আয়তনের সাপেক্ষে প্রেসারের গ্রাফ। ঠিক আছে, আচ্ছা এই মুহূর্তে তোমরা যারা ক্লাসে প্রেজেন্ট আছো সবার উদ্দেশ্যে বলছি, তোমাদের অ্যাসাইনমেন্ট রিলেটেড যত ধরনের কোয়েশ্চেন আছে সেটা ক্লাসের শেষের 5 মিনিটে আলোচনা করব। ঠিক আছে, ওকে। তো আয়তনের আর যদি লিঙ্ক শেষ হয়ে যায় নতুন করে লিঙ্কে জয়েন করে তোমাদের যার যার কোয়েশ্চেন আছে সেটা জেনে নিবা। আচ্ছা আমরা আবার ব্যাক করি। সমায়তনের প্রক্রিয়া, সমায়তনের প্রক্রিয়া কি? আয়তনের সাথে প্রেসারের গ্রাফটা হচ্ছে দেখতে ঠিক এরকম হবে। তো এখানে পরীক্ষায় কোশ্চেন হবে যে সম আয়তনের প্রক্রিয়া আয়তনের পরিবর্তন কত। অবশ্যই তোমাকে কনফিউজ করার ট্রাই করবে, কিন্তু সম আয়তনের প্রক্রিয়া কৃত কাজ কত হবে? শূন্য হবে। আমি যদি ধরে নেই তোমাকে এখানে একটা পয়েন্ট ধরে নেই এ আর এইখানে একটা পয়েন্ট ধরে নিলাম বি, আমি যদি তোমাকে বলি যে এ থেকে বি তে কৃত কাজ কত, এখানে ডাব্লিউ এ বি মানে এ থেকে বি তে কৃত কাজ, বলো তো কত হবে কৃত কাজ এ থেকে বি তে? শূন্য। ডেফিনেটলি শূন্য হবে। কেন? তোমার কোনো ক্যালকুলেশন দরকার নেই, তুমি বলবা সম আয়তনের প্রক্রিয়া যেহেতু আয়তনের পরিবর্তন হয় না সুতরাং কৃত কাজ শূন্য হবে, অতএব এ থেকে বি তে কৃত কাজ শূন্য। এখানে অ্যান্সার শেষ। ওকে, স্যার হ্যাঁ স্যার এইটা যদি স্যার একটু স্যার ডিটেইলসে লিখতে হয় তাহলে স্যার ওই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ওই অনুসারে আমরা করব। হ্যাঁ এভাবে লিখবা। তুমি লিখবা সম আয়তনের প্রক্রিয়া আয়তনের পরিবর্তন শূন্য, অতএব ডেল্টা বি সমান সমান শূন্য।
অতএব তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে লিখবা, প্রথম সূত্র এই লাইনটা লিখবা, এই লাইনটা লিখবা, তারপর লিখবা যে যেহেতু সমায়তন প্রক্রিয়ার জন্য ডেল্টা ভি এর মান 0, অতএব ডিডব্লিউ এর মান 0, সুতরাং ডেল্টা কিউ সমান সমান ডেল্টা ইউ। তার মানে তুমি যে পরিমাণে তাপ শক্তি সরবরাহ করবে একটা সমায়তন প্রক্রিয়া, সমস্ত তাপ শক্তি তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, এবার আসো আমরা পরেরটা পড়ি, সম উষ্ণ প্রক্রিয়া। তো সম আয়তন প্রক্রিয়া গ্রাফটা আই থিঙ্ক তোমরা চিনতে পেরেছো বা বুঝতে পেরেছো। এগুলা ভালো মতো অ্যানালাইসিস করবা, বই ঘাটাঘাটি করে পড়ে নিবা, আরেকবার দরকার হলে ভিডিওটা দেখে নিবা। নাম্বার 3 আমরা পড়ছি কি সম উষ্ণ প্রক্রিয়া। সম উষ্ণ প্রক্রিয়া বলতে আমরা কি বুঝবো? আমরা উপরেই দেখতে পাচ্ছি লেখা আছে যে সম উষ্ণ প্রক্রিয়া মানে তাপমাত্রা ধ্রুবক। তাপমাত্রা ধ্রুবক মানে কি? তুমি একটা সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করো, তাপ দিচ্ছ, কিন্তু কোনোভাবেই এর তাপমাত্রা পরিবর্তন হওয়া যাবে না। তুমি মনে করো একটা সিস্টেমে একটা গ্যাস আছে, এই গ্যাসে একটা থার্মোমিটার কানেক্ট করে দিয়েছো, নিচ থেকে তুমি হিট দিচ্ছ, তাহলে কি হবে? ডেফিনেটলি গ্যাসের তাপমাত্রা বাড়বে, থার্মোমিটার রিডিং আস্তে আস্তে বাড়তে থাকবে। বাট এমন কিছু মেকানিজম করতে হবে যাতে করে থার্মোমিটার রিডিং চেঞ্জ না হয়। তাহলে কি করব আমরা? খেয়াল করে দেখো, সম উষ্ণ প্রক্রিয়া হচ্ছে আমরা একটা গ্যাস সিলিন্ডার নিলাম, আমাদের জন্য এখানে একটা পিস্টন ছিল বা একটা ঢাকনা ছিল, আমি হচ্ছে এখানে হিট এনার্জি দিচ্ছি, পাস করছি। তাহলে এখানে কণাগুলা কি করবে? ছোটাছুটি আরম্ভ করবে। ছোটাছুটি আরম্ভ করলে কি হবে? তাপমাত্রা বাড়বে, সংঘর্ষ বাড়বে। এখন মনে করো সংঘর্ষ বেড়ে গেলে কি করতে হবে? সংঘর্ষ, আমার এখানে তাপমাত্রা দিলে যদি সংঘর্ষ বেড়ে যায়, আর ভিতরে সংঘর্ষ বেড়ে গেলে কি হবে? তাপমাত্রা বেড়ে যাবে। এখন আমাকে কি করতে হবে? তাপ শক্তিও দিব আমি, কিন্তু সংঘর্ষ ইনক্রিজ হওয়া যাবে না, সংঘর্ষ বাড়ানো যাবে না। সংঘর্ষ আগে যেরকম ছিল, তাপ শক্তি সরবরাহ করার পরেও সংঘর্ষ একই রকমই থাকতে হবে। তাহলে আমাকে কি করতে হবে বলো দেখি? কি করব? যদি এই ঢাকনাটাকে আমি যদি এখান থেকে এখানে নিয়ে নেই, ঠিক আছে, তাহলে কি হবে? জায়গা বেড়ে যাবে। জায়গা বেড়ে গেলে কি হবে? তারা উন্মুক্ত ভাবে ঘোরাফেরা করতে পারবে। তখন কি সংঘর্ষ, আগে তাপ শক্তি সরবরাহ করার আগে সংঘর্ষ যেরকম ছিল, অনেক জায়গা বেড়ে গেলে সংঘর্ষ কি আবার আগের অবস্থানে ফিরে আসবে। সংঘর্ষ কমে গেলে আবার কি তাপমাত্রা ফল করে আগের তাপমাত্রায় পৌঁছে যাবে। বুঝা গেছে? তাহলে আমি যে পরিমাণে তাপ শক্তি সরবরাহ করব, সেই তাপ শক্তি, তার মানে বুঝতে পারছি ইন্টারনাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে তাপ শক্তিটা, বা তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে। তাহলে আমি যদি ইন্টারনাল এনার্জি এনিহাও আগের স্যাচুরেশনে চলে নিয়ে আসতে পারি বা নিয়ে আসতে পারি, তাহলে তাপমাত্রা আবার আগের অবস্থানে চলে যাবে। তাহলে আমি বুঝলাম সম উষ্ণ প্রক্রিয়ায়, সম উষ্ণ প্রক্রিয়ায় যেহেতু তাপমাত্রা সমান থাকে, তাপমাত্রা সমান রাখার জন্য সম উষ্ণ প্রক্রিয়ার জন্য অভ্যন্তরীণ শক্তিটাকে কি হতে হবে? শূন্য হতে হবে। কারণ অভ্যন্তরীণ শক্তিটা তখনই শূন্য হবে যখন আমি স্পেসটাকে বাড়িয়ে দিব। স্পেসটাকে বাড়িয়ে দিলে আগে সংঘর্ষ কমে যাবে, ভিতরে টেম্পারেচার কমে যাবে। কারণ টেম্পারেচার ইনক্রিজ হওয়ার কারণে আমাদের জন্য অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধিতে সহায়তা করে। ওকে, তাহলে সম উষ্ণ প্রক্রিয়ায় কোনটা শূন্য থাকবে? অভ্যন্তরীণ শক্তির পরিমাণ শূন্য থাকবে। তাহলে আমাদের ডেল্টা কিউ, যে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র ছিল, সেটা কি দাঁড়াচ্ছে? ডেল্টা ইউ। যেহেতু সমস্ত প্রক্রিয়া ডেল্টা ইউ এর মান শূন্য, তাহলে আমাদের ডেল্টা কিউ সমান কত হবে? ডেল্টা ডাব্লিউ হবে। তার মানে কি বুঝলাম? সম উষ্ণ প্রক্রিয়া আমি যে পরিমাণে তাপ শক্তি সরবরাহ করব, সমস্ত তাপ শক্তি ওই সিস্টেমে কৃত কাজে ব্যয় হয়ে যাবে। বুঝা গেছে? সমস্ত প্রক্রিয়া যেহেতু তাপমাত্রা জি স্যার। স্থির থাকে, তাহলে আমাদের জন্য কি হবে? ডেল্টা ইউ এর মান কত হবে? শূন্য হয়ে যাবে। ডেল্টা ইউ এর মান শূন্য হয়ে গেলে আমাদের জন্য সমস্ত সরবরাহকৃত তাপ শক্তি কাজে পরিণত হয়ে যাবে। ওকে, তো পরীক্ষাতে যদি তোমাকে কোয়েশ্চেন করে যে একটি সম উষ্ণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত, তোমাকে কনফিউজ করা ট্রাই করবে, বাট তুমি অবশ্যই লিখবা যে সমস্ত প্রক্রিয়া যেহেতু তাপমাত্রা পরিবর্তন হয় না, সুতরাং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? শূন্য হবে। ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন শূন্য হবে, অভ্যন্তরীণ শক্তির মান কিন্তু শূন্য না, পরিবর্তনটা শূন্য হবে। ওকে, আর এটা গ্রাফটা কিরকম হবে? সম উষ্ণ প্রক্রিয়াটাকে আর কিছুই না, এটা হচ্ছে গিয়ে বয়েলের সূত্র ছাড়া আর কোনো কিছুই না। বয়েলের সূত্র মনে পড়ে? আদর্শ গ্যাসে পড়েছিলাম। জি স্যার। কি ছিল? যে সমান তাপমাত্রায় কোন একটা স্যার গ্যাসের আয়তন আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। তাহলে বয়েলের সূত্রে আমরা গ্রাফটা কিরকম পড়েছিলাম? এই যে হচ্ছে আমাদের আয়তন, এই হচ্ছে কি আমাদের প্রেসার। তাহলে গ্রাফটা আমরা দেখেছিলাম এরকম একটা বক্ররেখা এসেছিল। ঠিক আছে, বক্ররেখা এসেছিল। এখন যদি বক্ররেখার মনে করো এখানে
এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা রেখা চলে যায়, একটা বিন্দু এ থেকে বিতে চলে গেল। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে এ থেকে বিতে কৃত কাজ কত, বা এরকম বললো, ধরো কোশ্চেনটা এরকম করলো, যে কোশ্চেনটা আমি তোমাদেরকে এখানে লিখলাম, কোশ্চেনটা এরকম হইলো যে এ থেকে বি, এ থেকে বিতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? স্যার শূন্য। পরিবর্তন কত? তোমাকে প্রথমে বলে দিয়েছে শূন্য কখন বলবা, কোশ্চেন করে তোমাকে বুঝতে হবে যে এটা সমস্ত প্রক্রিয়া কি না। ঠিক আছে, এটা যদি তুমি কনফার্ম হইতে পারো তবেই তুমি লিখবা ডেল্টা শূন্য। তুমি যদি কনফার্ম কোনোভাবে না হও কোশ্চেন পড়ে যে আমি কনফার্ম হতে পারছি না যে এটা সমস্ত প্রক্রিয়া কি না, তবে তুমি কিন্তু এটা শূন্য লিখতে পারবা না, এটা কিন্তু খেয়াল রাখবা। তাহলে আমি যেহেতু আগে এখানে হেডলাইন দিয়েছি যে সমস্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি, তাহলে এ থেকে বিতে আমাদের অভ্যন্তর শক্তি পরিবর্তন কত হবে? ডেল্টা ইউ এর মান ডেফিনেটলি শূন্য হবে। ঠিক আছে, এখন যদি তোমাকে ওই সিস্টেমে কৃত কাজ বের করতে বলে, তাহলে আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে কি লিখতে পারবো? ডেল্টা ইউ প্লাস কত? ডেল্টা ডাব্লিউ। যেহেতু ডেল্টা ইউ এর মান শূন্য হবে, তাহলে সুতরাং ডেল্টা কিউ ইকুয়ালস টু কত হবে? ডেল্টা ডাব্লিউ হবে। ডেল্টা কিউ এর মান দেওয়া থাকলে তুমি সেটা ডেল্টা ডাব্লিউ লিখতে পারবা। আর যদি আমাদেরকে গ্রাফ থেকে ক্যালকুলেশন করতে বলে এ থেকে বি তে কৃত কাজ কত, তুমি একই কাজ করবা, এ থেকে একটা লম্ব অঙ্কন করবা, বি থেকে আরেকটা লম্ব অঙ্কন করবা, তারপর এখানে একটা এটাকে গাঢ় করে দিবা। তাহলে কি হয়ে গেল? একটা কি হয়ে গেল? এটা একটা জিওমেট্রিক্যাল শেপ ট্রাপিজিয়াম হয়ে হলো। গেল। কিন্তু এটা ট্রাপিজিয়াম কোন দিক দিয়ে বলো? ট্রাপিজিয়ামে কি কখনো কার্ভ থাকে? বলো, ট্রাপিজিয়ামে তুমি কখনো কার্ভ দেখতে পাইছো? একটা বক্ররেখা কার্ভ জি থাকে না না। স্যার। তাহলে এটা কি? না একটা স্যার। ক্ষেত্রফলটা হচ্ছে বক্ররেখার নিচে, বক্ররেখার আন্ডারে একটা ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রে আমি শুরুতে বলেছিলাম যে তুমি যদি মনে করো, তুমি যদি চিত্রের মধ্যে দেখো যে কোনো ধরনের জিওমেট্রিক্যাল শেপ তোমার চিত্র দেখে বোঝা যাচ্ছে না, কি ট্রাপিজিয়াম নাকি সামান্তরিক, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ, বহুভুজ, কিছুই বোঝা যাচ্ছে না, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে কৃত কাজটাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। কৃত কাজ মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ। ঠিক আছে, ডিডব্লিউ এর বদলে কত লিখবো আমরা? পি ডি ভি লিখবো, ইন্টিগ্রেশন করে ফেলবো। বুঝা গেছে? ইন্টিগ্রেশন করে ফেলবো, মনে থাকবে? ইন্টিগ্রেশন করব। কিন্তু কথা হচ্ছে আমি এটাকে ইন্টিগ্রেশন কিভাবে করব? পি এর মান তো আমি জানি না, এটা তোমাদের পরের ক্লাসে শেখানো হবে এটাকে ইন্টিগ্রেশন আমরা কিভাবে করবো পি এর জন্য। তবে এটুকু শুধু জেনে রাখো, বয়েলের সূত্র থেকে কিন্তু আমরা এটুকু পড়ে আসছি। কি পড়ে আসছো বয়েলের সূত্র থেকে? পিভি সমান সমান কে, মনে পড়ে? আদর্শ গ্যাস, পিভি সমান সমান কে, এটা পড়ে এসেছো বয়েলের সূত্র থেকে। এখান থেকে তুমি পি এর মানটাকে আলাদা করবা, তখন এখানে কত হবে? কে ডিভাইডেড বাই ভি হবে। পরবর্তীতে এই পি এর মান এখানে বসাইতে হবে, পি এর মান এখানে বসাবা এখান থেকে, তারপর এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করার পর যেটা পাবা ওইটাই হচ্ছে কি কৃত কাজ সমউষ্ণ প্রক্রিয়ার জন্য। বুঝা গেছে? ওকে, এই হচ্ছে কি আমাদের সমউষ্ণ প্রক্রিয়া। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টে কি এরকম কার্ভ দেওয়া আছে? বলো, অ্যাসাইনমেন্ট কে দেখছো? স্যার অ্যাসাইনমেন্টে যেটা আছে ওইটার ক্ষেত্র সম্ভবত ট্রাপিজিয়ামের মতোই আসে, হ্যাঁ, এটা তো কেমন আসলে যেন আমি মানে যেটা দেখছি বলছি এখন। এখানে যে না স্যার এটা তো তাহলে আহ তোমাদের দ্বারা অ্যাসাইনমেন্টটা কোথায় আছে চেক করি। Okay, এটা তো না, না তো আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্টে তোমাদের ডায়াগ্রাম যেটা আসছে এটাকে কি বলা যাবে এটা সমস্ত প্রক্রিয়া না কি প্রক্রিয়া? আমরা একটু কোশ্চেনটা ভালো মতো পড়ি আসুন। একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে একটি ঘর্ষণহীন পিস্টন দ্বারা তাপ সুপরিবাহী ধাতব পাত্রের মাঝে রাখা হয়েছে। এই কথার মাধ্যমে কি বুঝবো বলতো? সিস্টেমটা কি? সিস্টেমের পরিচয় বলেছে এই কথার মাধ্যমে। এখন সুপরিবাহী ধাতব পাত্র, এই কথা দিয়ে কি বোঝা যায় সিস্টেমটা কোন সিস্টেম? বোঝা যায় এই কথার মাধ্যমে? বলো, জি স্যার। কি সিস্টেম? এটা তো স্যার ওপেন সিস্টেমের মতোই স্যার, কারণ সুপরিবাহী। একজন বলেছে ওপেন সিস্টেম, আর কেউ কি বলো
মতামত দাও। স্যার বদ্ধ সিস্টেম। এটা বদ্ধ সিস্টেম কি না আমাকে কোশ্চেন করলে তো হবে না, নিজেরা চিন্তা করো। তাপ সুপরিবাহী, এখানে কি লেখা আছে? পিস্টন লেখা আছে। পিস্টন মানে কি? ঢাকনা দেওয়া আছে। ঢাকনা দেওয়া আছে, তাহলে ঢাকনা দেওয়া থাকলে আমি কি জি সেটাকে স্যার, স্যার এটা ওপেন বদ্ধ। ওপেন বলতে পারবো কিনা? না স্যার, এটা ওপেন আর হবে না। সুপরিবাহী স্যার। মানে কি? তাপের আদান প্রদান, তাপ শক্তির আদান প্রদান হবে। জি হবে। জি তাপ- স্যার। স্যার। তো তোমাদের কোন সিস্টেমে ভর এক্সচেঞ্জ হবে না কিন্তু শক্তির এক্সচেঞ্জ হবে? স্যার বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম। এখানে খুব সুন্দরভাবে বুঝে নিতে হবে। আচ্ছা, আয়তন গ্যাসের পিস্টন নড়াচড়া করার ফলে গ্যাসের আয়তন পিস্টন নড়াচড়ার ফলে পরিবর্তন করা যায়। তাহলে বলো এটা কি সম আয়তনের প্রক্রিয়া বলতে পারবো কিনা? না স্যার। বলা যাবে না। জি না স্যার। ধাতব দেয়াল থেকে বাহিরের সাথে তাপ আদান প্রদান করে গ্যাসের তাপমাত্রা পরিবর্তন করা যায়। তাহলে এটাকে কি সম উষ্ণ বলা যাবে কিনা? জি না স্যার। না সম স্যার। উষ্ণ বলা যাবে না। ঠিক আছে, তো এখানে কোয়েশ্চেন করে বুঝে নিতে হবে। নেক্সট, একটি গ্যাস চক্রের পরিবর্তনের ফলে চাপ বনাম আয়তন দেখানো হয়েছে। এখানে তিনটা পয়েন্ট আছে। ঠিক আছে, এখানে তিনটা পয়েন্ট আছে, একটা হচ্ছে T1, একটা হচ্ছে T2, আর একটা হচ্ছে কি T3। ঠিক আছে, T1, T2 আর T3। প্রথমে বলেছে T1 থেকে T2 অংশে কাজ কত বলো তো? T1 থেকে T2 অংশে এইটা কোন প্রসেস? সমায়তনীয়, সমতাপীয়, সমায়তন। কোন সময় প্রসেস? সম আয়তন। তাহলে এখানে কাজের মান কত T1 থেকে T2 তে? 0 শূন্য হবে। জিরো। ওকে, নেক্সট বলো তাপমাত্রা T1 থেকে T2 উন্নতির ফলে গৃহীত তাপ কত? গৃহীত তাপ কিভাবে করব? T1 থেকে T2 তে গৃহীত তাপ জানতে চেয়েছে। গৃহীত তাপ কত হবে? আচ্ছা, গৃহীত তাপ বুঝলাম। এই প্রক্রিয়া গ্যাসের অভ্যন্তরীণ স্যার শক্তি সম্পূর্ণ তো স্যার এটা অভ্যন্তরীণ তাপের সমান হবে, কারণ স্যার এটা সমায়তন না। সমায়তন বলেছ। আচ্ছা, এই প্রক্রিয়া গ্যাসের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত? অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কোনটা কত হবে? বলতে স্যার পারবা? গৃহীত স্যার এটা কি তাপের সমান। ইন্টিগ্রেশন করতে হবে স্যার? এটা কি ইন্টিগ্রেশন? কি বলেছি ইন্টিগ্রেশন কিভাবে কখন করতে হবে? যখন তুমি দেখবা একটা গ্রাফ বক্ররেখার মতো নয়, বক্ররেখা, তখনই একটা গ্রাফ যখন দেখবা বক্ররেখা তখনই তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। আর যখন দেখবা একটা গ্রাফ বক্ররেখা নয় তখন সেটাকে তো ইন্টিগ্রেশন করার প্রয়োজন নেই, সরলরেখা আসছে। ওকে, তো তাপমাত্রা T2 থেকে T3 পরিবর্তনের ফলে গৃহীত তাপ কত? এবং T2 থেকে T3 পরিবর্তনে গৃহীত তাপ আমাদেরকে কি করতে হবে? দেখতে হবে কি রকম হয়। এখানে ইনফরমেশন এইটুকুই আছে। আচ্ছা ঠিক আছে। আর কি বলেছে? এই প্রক্রিয়া গ্যাসের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করে। তোমাদের সম্পূর্ণটাই গ্রাফ স্যার থেকে এখানে স্যার খ নাম্বার। নম্বরে স্থানাঙ্ক নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এখানে স্থানাঙ্ক যেহেতু তোমার এখানে মান দেওয়া নাই, তাহলে তুমি এখানে যে T1, T2, T3 যে পয়েন্ট গুলো দেওয়া আছে এই তিনটা পয়েন্টের স্থানাঙ্ক বের করবা। স্থানাঙ্ক বের করে স্থানাঙ্ক দিয়ে কাজ করবা। ঠিক আছে, মান নাই কিন্তু এক্সপ্রেশন আসবে। বুঝা গেছে? মান নাই কিন্তু কি আসবে? এক্সপ্রেশন আসবে। এভাবে কাজ করতে হবে। ওকে, এবার আমরা আমাদের আরেকটা টার্ম নিয়ে আর বাকি আছে, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। স্থানাঙ্ক ওইটা নিয়ে দিয়ে আলোচনা কিভাবে করব। করব? হ্যাঁ, বুঝি নাই, জোরে বলো। স্থানাঙ্ক কি ধরে নিব আমরা? স্থানাঙ্ক ধরে নিবা কেন? স্থানাঙ্ক কি ধরে নেওয়ার বিষয়? স্থানাঙ্ক বুঝে বুঝে কাজ করতে হবে। দেখো, স্থানাঙ্ক নিবা এভাবে। আমি মনে করো একটা y অক্ষ একটা x অক্ষ ড্র করলাম। এখানে দিলাম y, এখানে দিলাম x। তাহলে এই বিন্দুটাকে বলবা x1, এই বিন্দুটাকে কি বলবা? y1। এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো? এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? x1, y1। এটা হবে না? y1। কিন্তু তুমি যদি এটাকে x2 বলো, এটাকে y1 বলো, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? x2, y1। আর মনে করো এখানে আরেকটা বিন্দু আছে, এই বিন্দুর স্থানাঙ্ক তুমি এটাকে মনে করো বললা এরকম, এটাকে বললা x1, এটাকে বললা x2, এই বরাবর এটাকে বললা y2।
ওকে, তো তুমি এই বিন্দুকে বলবা x1, y1, এটাকে কি বলবা x2, y2 বলবা। ওকে, এখন মনে করো একটা পয়েন্ট, একটা কণা যদি এইখান থেকে এখানে আসে, এ থেকে বিতে আসে, এ থেকে যদি বিতে আসে, তাহলে এ বরাবর তুমি এটাকে বলবা x1 আর এটাকে বলবা y1। এ থেকে বিতে আসলে বিটাকে বলবা x2, এটাকে বলবা কি y2 বলবা। তবে যেটা সুবিধা, তবে তুমি যেভাবে কাজ করো না কেন ঘুরে ফিরে রেজাল্ট একই রকমই হবে। তবে এক একজনের অ্যান্সার এক এক রকম হবে, কারণ তুমি যেভাবে মান ধরবা তোমার আরেকজন বন্ধু সেভাবে মান ধরতে নাও পারে। সো ডিফারেন্ট ডিফারেন্ট স্থানাঙ্ক আসলে ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্টের এক্সপ্রেশন আসবে, কিন্তু ফাইনালি একই রকমই একটা কিছু আসবে। এভাবে এক্সপ্রেশন মানে স্থানাঙ্ক ধরে কাজ করবা, তাহলে কিছু একটা পাবা। ঠিক আছে, আর তোমাদের অ্যাসাইনমেন্টের অ্যানসার, তাহলে তো স্যার মান তো স্যার এক্সাক্ট আসবে না স্যার, এই স্থানাঙ্ক আকারেই আসবে। হ্যাঁ স্থানাঙ্ক আকারে আসবে। আমরা হিসাব করে আমাকে দেখতে হবে তুমি যে যে মান ধরেছো ওই ওই বরাবর সেই রকম এক্সপ্রেশন আসছে কিনা, বুঝছো? ওকে, এবার আমরা আসি রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। রুদ্ধ তাপীয় প্রক্রিয়া এটা কি? রুদ্ধ তাপীয় প্রক্রিয়াটা কি বলতে পারবা? রুদ্ধ তাপীয় প্রক্রিয়াটা হচ্ছে গিয়ে তাপ শক্তির পরিবর্তন, তাপ শক্তি পরিবর্তন হবে না, একটা সিস্টেমে তাপ শক্তি যাবেও না, সিস্টেম থেকে বেরও হবে না, এটা হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। ওকে, আচ্ছা আমাদের লিঙ্কটা শেষ হয়ে যাবে, লিঙ্কটা শেষ হয়ে গেলে আবার তোমরা একই লিঙ্কে জয়েন করবা। ঠিক আছে, কারণ আমাদের আরো অল্প একটু আলোচনা করার বাকি আছে। আমরা হচ্ছে গিয়ে মোলার আপেক্ষিক তাপ নিয়ে একটু পড়াশোনা করব। বলো স্যার। স্যার গৃহীত তাপটা কি? কি গৃহীত তাপটা কি? গৃহীত তাপ কি মানে? স্যার ওই যেখানে দেখলাম। কোথায় লেখা? স্যার গৃহীত তাপ নেই তো। এটা দেখো, মোলার আপেক্ষিক তাপটা কি? মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ বলতে কি বুঝবো? 99 পড়ে এসেছো যে কোন একটা গ্যাসের 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন, 1 কেজি গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে হলে আমাদেরকে যে পরিমাণে তাপ শক্তির প্রয়োজন হয় সেটাকে কি বলে? মোলার আপেক্ষিক তাপ বলে। তোমরা 9-10 পড়ে এসেছো সি এর পরিবর্তন, সি এর মান হচ্ছে গিয়ে কত? কিউ ডিভাইডেড বাই কত? এম ডেল্টা টি। ঠিক আছে, এরকম পড়ে এসেছে যে এম কেজি ভর আর ডেল্টা টি তাপমাত্রা, তাহলে কিউ এর মানটা কত আসবে? কত আসবে? এম সি এম ডেল্টা টি। তাহলে এখানে যদি তাপ শক্তির পরিবর্তন নিয়ে কাজ করো তাহলে আমাদের তার জন্য তাপ শক্তি ডেল্টা কিউ এর মান আসবে সি এম ডেল্টা টি। ওকে, বা এম সি ডেল্টা টি, যেটাই বলো না কেন, এটা হচ্ছে গিয়ে মোলার আপেক্ষিক তাপ। এখন আমি আবার বলছি, লিঙ্ক শেষ হয়ে গেলে আবার জয়েন করবো, আমাদের একটু বাকি আছে। মোলার আপেক্ষিক তাপটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে স্থির চাপে, একটা হচ্ছে গিয়ে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, এটাকে আমরা বলবো সিপি। আর একটা হচ্ছে গিয়ে স্থির আয়তনে, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এটাকে আমরা বলবো সিভি। ঠিক আছে, তো সিপিটা আমরা যখন স্থির চাপ নিয়ে কাজ করব তখন ডেল্টা কিউ এর বদলে কি লিখবো? সিপি এম ডেল্টা টি। বুঝা গেছে? সিপি এম ডেল্টা টি। আর যদি আমি স্থির আয়তনে মোলার আপেক্ষিক চাপ ক্যালকুলেশন করি স্থির আয়তনে, তখন আমি কি লিখবো? ডেল্টা কিউ সমান সমান কত লিখবো? সিভি এম ডেল্টা টি। এখন তোমরা তোমাদের গ্রাফ থেকে দেখে নিবা কোন অংশটা স্থির চাপে কোন অংশটা স্থির আয়তনে, এটা হিসাব করে নিবা। বুঝা গেছে? এবং তোমার এটাই হচ্ছে কি গৃহীত তাপ, এটাই হচ্ছে কি গৃহীত তাপ। ক্লিয়ার? এখন তোমাদেরকে গেট আপ দেখে বুঝতে হবে, ডায়াগ্রাম দেখে বুঝতে হবে কোন অংশ নিয়ে কাজ করতে বলেছে। লিঙ্ক শেষ হয়ে গেলে আবার জয়েন করবা। তো এই হচ্ছে গিয়ে সিপিটা হচ্ছে গিয়ে কি স্থির চাপ, মানে চাপ স্থির যখন থাকবে তখন তুমি ডেল্টা কিউ এর বদলে এটা লিখবা, আর যখন আয়তন স্থির থাকবে তখন তুমি ডেল্টা কিউ এর বদলে এটা লিখবা, সিভি লিখবা, সি কে সিভি দিয়ে প্রকাশ করবা। মনে থাকবে? জি স্যার। ওকে, আর অভ্যন্তরীণ শক্তিও তোমরা হিসাব করতে পারবা এখান থেকে। ওকে, তাহলে আমরা তোমাদের আজকে যতটুকু ক্লাস করলাম এটুকু ক্লাস